এবার ইন্টারনাল এনার্জি হচ্ছে, মনে রাখবে, এই ভলিউম আর টেম্পারেচার একটা ফাংশন হিসাবে এটাকে ডিফাইন করা আছে, যে এই দুটোর উপর ডিপেন্ডেন্ট। তো এর উপরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে হয় যে ডেল ইউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ভি টি ডিভি আর ডেল ইউ ডেল টি ভি ডিটি। তো এইটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল এনার্জির একটা ডিফারেন্সিয়াল ফর্ম। তো এখান থেকে দেখো আমরা বুঝতে পারি যদি আইসোথার্মাল কন্ডিশন হয় তাহলে এই ডেলটিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ডেলটিটা জিরো হয়ে যাবে মানে কি, ডিটিটা জিরো হলে মানে এই পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে বাকি কি পড়ে থাকবে, ডেল ইউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ভি টি ডিভি শুধু পড়ে থাকবে। এটা হচ্ছে আইসোথার্মাল কন্ডিশন। বলছে এই ডেল ইউ ডেল ভি ডিভি এইটা কিন্তু ডিপেন্ড করে ফর দ্য রিয়েল গ্যাস, আইডি গ্যাসের ক্ষেত্রে ডিপেন্ড করে না। যেহেতু আমরা শুধুমাত্র আইআইটির জন্য পড়ছি না, তাই আমরা এই পার্টটা নিয়ে খুব একটা ডিসকাস করবো না। এই পার্টটা আইআইটিতে আসে, বাকি পার্টটা তোমার নিট বা বোর্ডে এই পার্টটা নিয়ে ডিল হয়। সেই ফর্মুলাটা হচ্ছে আমরা দেখবো যে ডেল ইউ ইকুয়ালস টু এন সিবিডিটি, একটু পরে প্রুভ করবো। এবার তাহলে আমরা কি বোঝাতে চাইছি, আমরা বারবার এটাই বলতে চাইছি যে ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন টেম্পারেচার, ইট ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি, ইট ইজ এ স্টেট ফাংশন। যেমন ধরো এখানে ছোট একটা অঙ্ক দিয়েছিল, বলছে ইফ দিস সিস্টেম ইজ মুভড বাই আ কাইনেটিক এনার্জি অফ 50 কিলোজুল হুইচ হ্যাজ অলরেডি 100 কিলোজুল ইন্টারনাল এনার্জি, তাই নেট ইন্টারনাল এনার্জি কত হবে? তা তোমার মনে হতে পারে কি, একটা ইন্টারনাল এনার্জি আছে তার উপরে একে আবার 50 কিলোজুল ইন্টারনাল এনার্জি দেওয়া হয়েছে, তাহলে 150 হবে? বলছে না। আমি প্রথমেই দেখো ইন্টারনাল এনার্জি ডেফিনেশনে বলেছি একটা স্ট্যাটিক কন্ডিশন। তাহলে এর ভিতরে যে গ্যাসের যে ইন্টারনাল এনার্জি সেটাই হবে ইন্টারনাল এনার্জি। সো দ্যাট ইজ কল 100 কিলোজুল। বাইরে কি মুভমেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? তো ইন্টারনাল এনার্জি বোঝা গেল। ইন্টারনাল এনার্জি হচ্ছে ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, এবং এটাকে আমরা 3/2 এন আর ডেল্টা দিয়ে ডিনোট করি। এবার যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হোয়াট ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে মানে এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। আমরা এটা পড়েও ছিলাম, টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলতাম ল অফ কনজারভেশন অফ এনার্জি। এবার এর একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে। কি এক্সপ্রেশন? বলছে ধরো এটা একটা সিস্টেম, মন দিয়ে বোঝো, হ্যাঁ, এটা একটা নতুন জিনিস। এটা সিস্টেম আছে, সিস্টেমে একটা অলরেডি ইন্টারনাল এনার্জি ছিল E1। ঠিক আছে? এবার তুমি এর উপরে কিউ অ্যামাউন্ট অফ হিট দিয়েছো, ওয়ার্ক, এর উপরে কিউ হিট দিয়েছো, এবং সিস্টেমটা ডাব্লু কাজ করেছে। ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক ডান, ডাব্লু ওয়ার্ক ডান করেছে। তাহলে বলছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হয়েছে, U1 থেকে U2 হয়ে গেছে। তাহলে এখন চেঞ্জ কত, এই দুটো ডিফারেন্স, মানে U2 মাইনাস U1টাই হবে কি চেঞ্জ, সেটাকে ডেল ইউ দিয়ে ডিনোট করা হয়েছে। তো ডেল ইউ কি হবে, এই যে কিউ অ্যাড হলো আর ডাব্লু বেরোলো তাদের সামেশন। ঠিক আছে? এবার স্যার কিউটা প্লাস আর ডাব্লুটা মাইনাস হবে কিনা সেটা কখন বুঝবো, যখন আমরা নিউমেরিক্যালি এটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো দেখো এইটার এগেনস্ট একটা খুব সহজ কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম লোকই ভুল করেছিল, নিট 2018-তে এসছে। এখানে কি এসছে দেখো, খুব সহজ কোশ্চেন দাও। বলছে ইন এ প্রসেস আ গ্যাস ইজ সাপ্লাইড উইথ 100 জুল হিট অ্যান্ড চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ইজ 80 জুল। জিজ্ঞেস করেছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ কত। আমরা একটু আগেই পড়লাম দেখো, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হয়, নেগেটিভ। এবং ম্যাক্সিমাম লোক অ্যান্সার বের করে এটাকে -20 জুল লিখেছে। ঠিক আছে? যেহেতু বাই দ্য গ্যাস বলেছে। এবার দেখো, তোমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করছো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, তাহলে কিন্তু এটা মাইনাস হতো। কিন্তু যেহেতু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বলে দিয়েছে, তাই কিন্তু এটা প্লাস হবে। কেন প্লাস হবে? দেখো ডেল ইউ বলেছে 80, কিউ বলেছে 100, যেহেতু সাপ্লাইড তাই কিউ তো প্লাসই হবে, অ্যাবজর্ব হচ্ছে সিস্টেম। তাই ডাব্লুটা টেকনিক্যালি কত বেরোচ্ছে দেখো, -20 জুল বেরোচ্ছে। ঠিক আছে? মানে যদি ধরো এই মাইনাসটাকে আমি ইগনোর করি, তাহলে -20 জুল বেরোচ্ছে। কেন স্যার -20 জুল বেরোচ্ছে? বলছে স্যার যেহেতু আমি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস জিজ্ঞেস করেছে, তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসের ডাব্লুটা কি হয়, নেগেটিভ হয়। এবার আমি এখানে নেগেটিভ সাইনটাকে অ্যাড করলাম, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হলো, কেটে গেল, তাই ডাব্লুটা পজিটিভ হলো। দেখো বুঝলে কিনা, না বুঝলে আবার বলবো, তাহলে আমি আরেকবার বলবো। মানে আমার কথাটা হচ্ছে তোমার নিউমেরিক্যালি যে ভ্যালুটা বেরোবে, আর কোয়েশ্চেনের স্টেটমেন্টে যদি এরকম মেনশন করে দেওয়া থাকে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বলে দিয়েছে, তার মানে টেকনিক্যালি তোমাকে মাইনাস ডাব্লুটা বের করতে বলছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যেহেতু মাইনাস ডাব্লু, তাই তুমি, হ্যাঁ বল। হ্যাঁ, শুধু যদি ওয়ার্ক ডান বোর করতে বলো তাহলে তোমার -20 জুল হতো। দেখো আমি বোঝাচ্ছি। ধরো ডেইলি ইউটাকে তুমি ধরেছো 80, কিউটা হচ্ছে সাপ্লাইড হয়েছে 100, তাহলে ওয়ার্ক ডানটা কত বেরোলো, ওয়ার্ক ডানটা ডাব্লুটা কত বেরোলো, দেখো -20 জুল বেরোলো। তাহলে অ্যান্সারটা
-20 জুলই হলো। এবার যেহেতু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বলে দিয়েছে, তার মানে তোমাকে জানতে চেয়েছে মাইনাস ডাব্লিউটা কত। তাই তুমি এখানে ডাব্লিউর জায়গায় -20 বসাও, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি কিন্তু শুধু যদি বলতো ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, তাহলে তুমি কিন্তু -20 জুলই বলতে। ঠিক আছে? তাহলে এইটা এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসবে, ম্যাক্সিমাম লোক কিন্তু এটা ভুল করেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেই প্রসেসের দু রকম টাইপ দেখেছিলাম, একটা রিভার্সেবল, একটা ইরিভার্সেবল প্রসেস। তো রিভার্সেবল প্রসেসটা কি আর ইরিভার্সেবল প্রসেসটা কি? বলছে রিভার্সেবল প্রসেস হচ্ছে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস অর কোয়াজি স্ট্যাটিক প্রসেস। মানে কি, খুব আস্তে আস্তে হয় এবং ইনফাইনাইট নাম্বার অফ স্টেপে হয় এবং প্রত্যেক স্টেপে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ থাকে। ঠিক আছে? এবং দ্য ডিফারেন্স বিটুইন দ্য ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স ইজ নেগলিজেবল। এটা হচ্ছে রিভার্সেবল প্রসেসের ক্রাইটেরিয়া। আর ইরিভার্সিবল প্রসেসে কি হয়? বলছে ইরিভার্সিবল প্রসেস টেক্স প্লেস সাডেনলি। ইটস এ ফাস্ট প্রসেস, হঠাৎ করে হয়ে যায়। অ্যান্ড ইট টেক্স বাই ওয়ান স্টেপ উইথ আ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার। এই কথাটা মাথায় রাখতে হবে। কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার যদি কোনো জায়গায় মেনশন থাকে অঙ্কে, তার মানে বুঝে নিতে হবে এটা ইরিভার্সিবল প্রসেসের কথা বলছে। আর ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয় শুধু ফার্স্ট স্টেপ আর ফাইনাল স্টেপে। আর এখানে ভেরি লার্জ ডিফারেন্স হয় ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স। এবার তুমি বুঝতে পারবে কেন ব্যাপারটা আমি বলছি। এবার আমি দুটো ছবি দেখিয়েছি, যদিও একটু ক্রিস ক্রস হয়ে গেছে। মানে এই দিকটা হচ্ছে তোমার রিভার্সেবল হয়ে ইরিভার্সেবল হয়ে গেছে, আর এই দিকটা রিভার্সেবল হয়ে গেছে। তো রিভার্সেবলে কি হয় প্রথমে একটু দেখো, মন দিয়ে বোঝো ডায়াগ্রামটা কি বলছে। বলছে ধরো এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের ভিতরে একটা গ্যাস আছে এবং সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন দিয়ে এরকম ভাবে আটকানো আছে, ফ্রিকশনলেস পিস্টন। এবং পিস্টনটার উপরে এক মুঠো বালি রাখা আছে। এটা হচ্ছে একটা স্যান্ডের একটা ছোট একটা হিপ। ঠিক আছে? এবার কি করা হচ্ছে রিভার্সিবল প্রসেস। মনে করো এখান থেকে আমি একটা করে বালি, জাস্ট একটা স্যান্ডের পার্টিকেল আমি এখান থেকে বের করে নিই, জাস্ট একটা স্যান্ডের পার্টিকেল। তাহলে কি হবে? তো সামান্য একটা ওয়েটের ডিফারেন্স হবে, তাতে কি আমার মনে হবে এই যে এই পিস্টনটা খুব চেঞ্জ হয়ে গেল? মন দিয়ে বোঝো, মনে হবে না। তাহলে এর যে মানে অপোজিং ফোর্স আর এর ড্রাইভিং ফোর্সটা এরকম ভাবে নিজেকে ম্যানেজ করছে যে তোমার মনে হচ্ছে পিস্টনটা একই জায়গায় যাচ্ছে, কিন্তু টেকনিক্যালি একটু তো চেঞ্জ হচ্ছে। তো এইরকম ভাবে তুমি ধরো আবার একটা বালি চেঞ্জ করলে, তো এরকম করতে করতে আফটার ইনফাইনাইট নাম্বার অফ টাইম তখন দেখা যাবে যে একটা চেঞ্জ হবে। যেরকম ধরো ঘড়ির ঘন্টার কাঁটা, আমরা ঘন্টা কাঁটা কখনো ঘুরতে দেখি, কিন্তু ঘন্টা কাঁটা ঘোরে। তো সেই রকম হচ্ছে রিভার্সাল প্রসেস। এবং যেহেতু প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম মেনটেন থাকে, তাই এটাকে বোঝা খুব মুশকিল হয় যে প্রসেসটা স্ট্যাটিক না কাইনেটিক। ঠিক আছে? বলতে পারলাম রিভার্সাল প্রসেসটা কি। এবার ইরিভার্সাল প্রসেসটা বলি। ইরিভার্সাল প্রসেসটা হচ্ছে ঠিক একই রকম একটা পিস্টন আছে, একই রকম গ্যাস আছে। এবার পিস্টনটার উপর হঠাৎ করে বাইরে থেকে তুমি একটা ওয়েট চাপিয়ে দিলে। এই ধাপাস করে ওয়েট চাপানোর সঙ্গে সঙ্গে, সরি, একটা ওয়েট ছিল, তুমি ওয়েটটাকে সরিয়ে নিলে। এবার যখনই তুমি একটা বিরাট ওয়েটকে সরিয়ে নিলে, তখন তখন পিস্টনটা কি হবে? ধাপাস করে উপরের দিকে উঠে যাবে। তো যখনই উঠে যাবে, একটা ফাইনাইট চেঞ্জ হবে গ্যাসের। তাই এখান থেকে এখানে ছিল ধরো পজিশনটা, তো এখান থেকে তুমি এখানে এখানে চলে গেল। তাহলে এই যে ফাইনাইট চেঞ্জটা, এটা তুমি অবজার্ভ করতে পারবে। এটা ওয়ান স্টেপে হবে এবং তার ইনিশিয়াল আর ফাইনাল স্টেপে শুধু ইকুইলিব্রিয়াম থাকবে। তো এটাকে আমরা বলছি ইরিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেস কি হয়? অনেক স্টেপে হয়। ইরিভার্সিবল প্রসেস ওয়ান স্টেপ। ঠিক আছে? বুঝতে পারলাম? মানে আমি ইরিভার্সিবল প্রসেসটাই রিয়েল প্রসেস, রিভার্সিবল প্রসেস জেনারেলি একটা হাইপোথেটিক্যাল প্রসেস। এবার আমরা ওয়ার্ক ডানকে কি করে ক্যালকুলেট করব? ধরো আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করছি ফর দ্য আইডিয়াল কন্ডিশন রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। মন দিয়ে বুঝো। তো রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস মানে কি? আহ, যেখানে টেম্পারেচারটা মেনটেন্ড আছে, ধরো এই আগের যে ছবিটা দেখালাম তার রেসপেক্ট। তো দেখো এরকম রিভার্সিবল কি হচ্ছে, অনেক ছোট ছোট স্টেপ হচ্ছে। এই প্রত্যেকটা স্টেপ ধরে এরকম ভাবে আমি মেজার করছি। তাহলে আমি কি করে মেজার করবো? এরিয়া আন্ডার দ্য কার্ভ মেজার করতে হবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ মেজার করতে গেলে কি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে এরিয়া বের করে আমাকে যোগ করতে হবে। কিন্তু নেট যদি আমাকে ভলিউম চেঞ্জ বের করতে হয়, তাহলে এদের সবার সামেশন করলেই হয়ে যায়। তাহলে সামেশন আমি কি করে করবো? সামেশন বের করার জন্য আমাকে একটা নতুন পথ নিতে হবে। কিভাবে করছি দেখো। বলছে ওয়ার্ক ডান মানে কি জানি আমরা? ওয়ার্ক ডান মানে জানি মাইনাস এফ ইন্টু ডিএল, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্স মানে কি জানি? প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি জানি? ভলিউম। তাহলে মাইনাস পি ডিভি হয়ে গেল।
এবার এই মাইনাস পিডিভিকে একবারে সামেশন করতে গেলে টু গেট সামেশন আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তোমার ইন্টিগ্রেশন একটু পড়েছো হয়তো ফিজিক্সে। ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস পি ডেল ভি। এবার আমি পি ডেল ভি পিটাকে কি করলাম, পিভি ইকোয়ালস টু এনআরটির এনআরটি বাই ভিতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে, যাতে ভ্যারিয়েবলের সাথে ম্যাচ করে। এবার এনআরটিটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটাকে আমরা এল এন এক্স বলি, ঠিক আছে। তাহলে এল এন এক্স মানে কি, এল এন ভি হলো, এল এন ভি হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। এবার এল এন ব্যাপারটা জানো তো, এল এন মানে কি, এল এন মানে মনে রাখবে লগ বেস ই। এই লগ বেস ই কে যখনই লগ বেস 10 এ কনভার্ট করতে হয়, তখন এটাকে একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর 2.30 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাই এল এন কে আমি লগে নিয়ে এসেছি দেখো, তাহলে আমি কি করছি, 2.30 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এটা লিমিটটা অ্যাপ্লাই করলে ভি টু বাই ভি ওয়ান হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা হলো হচ্ছে রিভার্সেবল আইসোথর্মাল কন্ডিশনের ক্ষেত্রে। একই রকম ভাবে আমি এখানে ডাব্লিউ রিভার্সেবল লিখতে পারি মাইনাস 2.30 এনআরটি, এখানে যেহেতু ভি টু বাই ভি ওয়ান আছে, এখানে উল্টে গিয়ে পি ওয়ান বাই ভি টু, ঠিক উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আরটা পেলাম, আরটাকে আমরা কি বলি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্ট। এর তিনখানা ইউনিটে তিনটে আলাদা ভ্যালু আছে। জুল পার কেলভিনে কি হয়, 8.314 জুল পার কেলভিন পার মোল। ক্যালোরিতে কি হয়, 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। আর লিটার অ্যাটমসফিয়ারে কি হয়, 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এবং এগুলোকে মাথায় রাখার একটা সহজ ফর্মুলাও আছে ক্যালকুলেটর ছাড়া। 25/3 লেখা যায় এই জুলের ক্ষেত্রে, ক্যালোরির ক্ষেত্রে এটাকে অলমোস্ট 2 লেখা যায়, আর 0.082 ক্ষেত্রে এটাকে 1/12 লেখা যায় ক্যালকুলেশনের শুরু করছে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবে, 1 লিটার অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে 101.3 জুল, আর 1 অ্যাটমসফিয়ার সমান সমান 1.013 বার, ঠিক আছে। এই দুটো ইউনিট একটু কনভার্সনে হেল্প হবে, তাই বলে রাখলাম। তাহলে আমরা রিভার্সিবল আইসোথর্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা ফর্মুলা পেয়ে গেছি, আর ইরিভার্সিবলের ক্ষেত্রে আমরা বের করবো। ইরিভার্সিবলের ক্ষেত্রে অপশন আমরা একটু আগে বললাম, দেখো কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারে হয়। তাহলে আমরা কি লিখবো, মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান মাইনাস পিডিভি আর কি। এবার পি এক্সটার্নালটাকে যদি পি টু ধরে নিই, তাহলে আমি ভি টুর জায়গায় লিখতে পারি এনআরটি বাই পি টু এনআরটি বাই পি ওয়ান, যেহেতু আইসোথার্মাল প্রসেস টিটা কনস্ট্যান্টই থাকবে। তো এনআরটিটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে পি টুটাকে ভিতরে নিয়ে আসলে 1 মাইনাস পি টু বাই পি ওয়ান। তো এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো বা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা দুটো ফর্মুলা মেনলি পেলাম, একটা রিভার্সিবলের রেসপেক্টে আইসোথার্মালে, আর এই রিভার্সিবল রেসপেক্টে আইসোথার্মাল। এবার এই রিভার্সিবল আইসোথার্মাল আর রিভার্সিবল আইসোথার্মালে অঙ্কগুলো কিরকম আসে, ফার্স্ট দেখো বলছে, if 5 mole of an ideal gas expands, মন দিয়ে বোঝো কোশ্চেন, 5 moles of an ideal gas expands from 10 liter to a volume of 100 liter at 300 Kelvin under isothermal reversible condition, then work done is minus x joule। তো এক্সটাকে বের করতে বলেছে, এটা এই 2024 লাস্ট ইয়ারে যেই মেনের কোশ্চেন, খুব সহজ। দেখো দেখো বলে দিয়েছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। তো এই ফর্মুলায় ফেলে দেবো, একটু আগে যে ফর্মুলাটা শিখলাম, মাইনাস 2.303 এনআরটি লগ ভি টু বাই ভি। তো মোল কত বলেছে, 5 মোল, আর কত 8.314, টেম্পারেচার কত 300 কেলভিন। এবার লগ কি বলেছে, ভি টু বাই ভি ওয়ান, ভি টুটা কত 100 লিটার, ভি ওয়ানটা কত 10 লিটার। তো বসিয়ে দিলাম, দেখো লগ 10 মানে কত 1। এবার সব এই ভ্যালুগুলো বসালে টসালে এই ভ্যালুটা চলে আসে, এটা হবে অ্যান্সার। এবার যেহেতু তোমার এটা অ্যান্সারটা কি হিসেবে বেরিয়েছে, মাইনাসে বেরিয়েছে, তাহলে এক্সটা কি হবে, শুধু প্লাস হবে। তাহলে এক্সটা হবে হচ্ছে তোমার 28720 জুল, এটা হবে অ্যান্সার। বলতে পারলাম, দীপকর্ণা জয়িতা বুঝলে, কোনো জায়গায় ডাউট হলে বলবে। আচ্ছা, আমরা চ্যাপ্টারটাকে যতটুকু করিয়েছি, এটা তোমাদের একটু জাস্ট আমি আইডিয়াটা দিয়ে যাচ্ছি, কেন আমি তোমাদের এটা হওয়ার পর একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো, এবং সেটাই আমি ধরো ওই 9:30টার সময় একটু আজকে তো ক্লাসও আছে, সেটাতে ডিসকাস করবো, তাই তোমরা একটু বুঝতে পারো, ঠিক আছে। যেহেতু ওদেরও আমি একটু সামান্য সামান্য স্টার্ট করেছি, তাই তোমাদেরও আজকে ক্লাসটাকে একটু জাস্ট করিয়ে দিতে চাইছিলাম। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, তো বলছে দেখো একই রকম একটা অঙ্ক দিয়েছে যে 10 মোল অফ অক্সিজেন is filled in a 5 liter cylinder, and due to a hole in a cylinder all oxygen escaped out in a balloon। তো তোমার ঘরে একটা সিলিন্ডার আছে, সেখানে অক্সিজেন ছিল 5 লিটার সিলিন্ডারে, সেখানে একটা ছোট হোল ছিল, সেখান দিয়ে সমস্ত অক্সিজেন গ্যাস বেরিয়ে গেছে।
কত প্রেসারে? 1 অ্যাটমসফিয়ার প্রেসার, 27°C। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। এই যে গ্যাসটা বেরিয়ে গেল সিলিন্ডার থেকে রুমের মধ্যে, তো গ্যাসটার কি ওয়ার্ক ডান হলো? তুমি কি করে করবো? প্রথমে আমাকে যেটা বের করতে হবে যে যেহেতু এটা একটা এক্সটার্নাল প্রেসার ছিল, দেখো 1 অ্যাটমসফিয়ার, তার মানে আমাকে বুঝতে হবে এটা একটা ইরিভার্সিবল প্রসেস, কারণ এখানে কোনো রকম রিভার্সিবল মেনশনই করা নেই। তাহলে যদি ডাব্লিউ ইরিভার্সিবল এর ফর্মুলায় বসা, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। দেখো মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ানের মধ্যে ভি ওয়ানটা আমি জানি যে ইনিশিয়ালি এটা 5 লিটার ছিল ভি ওয়ান, কিন্তু ভি টুটা কত? তো ভি টুটা তোমার বের করতে হবে। কি করে বের করবে? ভি টু বের করার জন্য আমাকে দেখতে হবে এই গ্যাসটা বেরিয়ে গেল যখন, তখন গ্যাসটা ফাইনালি কত ভলিউম অকুপাই করলো। তার জন্য আমি কি করব? ফাইনাল প্রেসার 1, ফাইনাল ভলিউম যেটা, এটাকে ভি টু ধরলাম। মোল কত? 10 মোল। আরটাকে আমি লিটার অ্যাটমসফিয়ার যেহেতু 1/12 ধরলাম, 0.082 না লিখে। আর টেম্পারেচার বসে 300 কেলভিন, 27°C। তো এগুলো বসালে দেখো ভি টু যেটা বেরোয় সেটা হচ্ছে 250 লিটার। তাহলে বোঝা গেল গ্যাসটা যখনই বেরিয়ে গেল হোল থেকে, তার ইনিশিয়াল ভলিউম 5 লিটার ছিল, কিন্তু ফাইনাল ভলিউম কিন্তু এখন কত হয়েছে? 250 লিটার, যেহেতু পুরো রুমের মধ্যে অক্সিজেন গ্যাসটা এখন আছে। তাহলে এবার ওয়ার্ক ডান কি হবে? -1 ইন্টু 250 মাইনাস 5, মানে -245 লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তাহলে এইটাই কি হলো? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। দেখো এটাই অপশানে -245 কিন্তু হয়নি, অপশানে কি হচ্ছে? +245। কেন? দেখো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস জিজ্ঞেস করেছে, যদি জাস্ট ওয়ার্ক ডান বলতো তাহলে মাইনাস। আমার কথাটা বুঝতে পারছো? বারবার এই সাইনের ব্যাপারটা কিন্তু গুলিয়ে যায়। যদি কোয়েশ্চেনে বাই দ্য গ্যাস মেনশন থাকে আর তুমি তোমার যেটা ফর্মুলায় করে অঙ্ক করে নেগেটিভ বেরোয়, তাহলে তোমার অ্যান্সারটা পজিটিভে লিখতে হবে। আর যদি শুধু ওয়ার্ক ডান চায় আর তোমার যদি ভ্যালুটা মাইনাসে বেরোয়, তাহলে তুমি মাইনাস লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এরপরে কি আছে? এরপরে হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি কাকে বলে? হিট ক্যাপাসিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বাই আ সিস্টেম টু ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1°C। তোমরা পড়েছো এটা আগে হিট ক্যাপাসিটি সম্বন্ধে। তো হিট ক্যাপাসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? সি ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি। ঠিক আছে? এবার মোলার হিট ক্যাপাসিটি কি হবে? সেই একই হিট 1 মোল সাবস্টেন্সের 1°C ইনক্রিজ করতে যে লাগে, তাকে আমরা মোলার হিট ক্যাপাসিটি বলি। মানে সিটা যেটা কিউ বাই ডেল্টা ছিল, এখন কিউ বাই এন ডেল্টা টি হয়ে গেল, মানে জুল পার কেলভিন পার মোল হয়ে গেল। এবার এই মোলার হিট ক্যাপাসিটিটা দু রকমের হয়, একটা কনস্ট্যান্ট ভলিউমে হয়, একটা কনস্ট্যান্ট প্রেসারে হয়। তো কনস্ট্যান্ট ভলিউমে যেটা হয় সেটাকে আমরা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বলি, আর এটা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে? তাহলে সিভিটাকে লিখতে পারি ডেল ইউ ডেল টি বাই ভি, আর সিপিটাকে লিখতে পারি ডেল এইচ ডেল টি পি বাই ভি। ঠিক আছে? মানে কনস্ট্যান্ট, মনে রাখবে সিভিটা কি? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই দেখো এনসিভিডিটি লেখা হয়েছে, এবং এটাকে ইন্টারনাল এনার্জি দিয়ে ডিনোট করা হয়। আর এনসিপিডিটা হচ্ছে এনথ্যালপি দিয়ে ডিনোট করা হয়। তো তুমি বলছো এনথ্যালপিটা আবার কি? বলছি এনথ্যালপি হচ্ছে একটা সামেশন অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড পিভি ওয়ার্ক ডানের সামেশন। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটাকে যদি আমি হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হিসাবে ভাবি এনথ্যালপিটাকে, তাহলে এইচ ইকুয়ালস টু কিউপি লিখতে পারি। তাহলে এই এনথ্যালপিটা দু রকম গ্যাসের ক্ষেত্রে দু রকম হয়, একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একরকম হয়, আর একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে একরকম হয়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়? যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল ভি। ভালো কথা। তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কি হচ্ছে? ডিপি ইকুয়ালস টু জিরো, ডেল পিটা জিরো। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্রেসার যেহেতু, তাহলে এই প্রেসারটা কি রেখে হবে? জিরো হয়ে যাবে। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি হবে। বুঝো, না বুঝতে পারলে বলবে। ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি পড়ে থাকলো, এটাই লিখলাম এখানটা, যেহেতু ডিপিটা জিরো। এই পি ডেল ভিটাকে আমি ডেল এনআরটি লিখতে পারি তো, কারণ আমরা জানি তো পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এই যে ডেল এনআরটি, এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা তখনই বুঝি যে কোনো প্রসেসের কতটা মোল চেঞ্জ হয়েছে। এই ডেল এনটা হচ্ছে বেসিক্যালি, ডেল এনটা হলো ডিফারেন্স অফ মোল অফ গ্যাস অ্যাট প্রোডাক্ট সাইড মাইনাস ডিফারেন্স অফ মোল অফ গ্যাস অ্যাট দ্য রিয়াক্ট্যান্ট সাইড। ঠিক আছে? এটা প্রোডাক্ট সাইড, এটা রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? ডেল এনজি। ঠিক আছে? আর কনস্ট্যান্ট যদি ভলিউমে হতো তাহলে ডেল ইউ ভি ডেল পি হয়ে যেত। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। রিয়েল গ্যাসটা আমরা পরে দেখছি।
এবার তাহলে আমরা যেহেতু রিলেশনটা পেলাম ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ ডেল এন আর টি, এবার ডেল এইচটা আমি এনসিভিটি বসিয়ে দিলাম, ডেল ইউটা এনসিভিটি বসিয়ে দিলাম, আর এটা এন আর ডেল্টা টি লিখলাম। এবার ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিলাম এন ডেল্টা টি, তাহলে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর হলো, তার মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই যে রিলেশনটা পেলাম এই রিলেশনটা হচ্ছে মায়ার্স রিলেশন। মায়ার্স রিলেশন বলে, এটা দিয়ে আমরা সিপি সিভির মধ্যে রিলেশন বের করি। বারবার বোঝো সিপি সিভিটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু না। সিপি সিভিটা হচ্ছে ছোটবেলায় যে হিট ক্যাপাসিটি পড়েছো সেটাই যখন এই অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হবে যেটাকে আমরা সিপি বলবো, আর অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হবে যখন সেটাকে আমরা সিভি বলবো। ঠিক আছে, এবারে সিপি সিভির সাথে ডিগ্রিজ অফ ফ্রিডমের কিরকম রিলেশন। এবারে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি? ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে তোমরা একটা ফিজিক্সেও পড়বে, যে যখন কোনো গ্যাস মলিকুলস কোনো একটা জায়গায় থাকে তার নিজের অকুপেন্সির বাইরে যেখানে ও কতটা মুভ করতে পারে সেটাকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার ডিগ্রিজ অফ ফ্রিডমটা ডিপেন্ড করে সেই গ্যাসটার অ্যাটমিসিটির উপর। যেরকম ধরো মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 তার মানে হচ্ছে এর শুধু 3 রকমের ট্রান্সলেশন এনার্জি দেখা যায়। আর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা 1r/2 দিয়ে মাল্টিপ্লাই করি। যেহেতু 3t তাই 3r/2 হবে সিভিটা। আর সিভি যদি 3r/2 হয় তাহলে সিপি কি হবে? সিপি আমরা জানি কি, সিভি প্লাস আর, সি/2 আর এর সাথে আর যোগ করলে 5/2 আর। এবার যখন গ্যাসটা ডায়াটমিক হবে তোমার কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, মানে মনোঅ্যাটমিকের জন্য এটা হয়, ডায়াটমিকের জন্য এটা 5/2 আর হয়। এবার 5/2 আর কেন হলো? যখনই এটা ডায়াটমিক হবে তখন তার মধ্যে রোটেশন এনার্জি দুটো চলে আসবে। রোটেশন এনার্জি আসা মানে কি, আরো দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়লো, তাহলে 5 × r/2 হবে। তাহলে 5r/2 যদি সিভি হয়, সিপি কি হবে? 7r/2, এটা সিপি বেরোবে। একই রকম পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে দ্যাট ইজ কল 3n-5। ঠিক আছে, তো 3n-5 মানে বা 3n-4 বলা যায়, এটার ক্ষেত্রে 3n-4ই হয়। যেহেতু পলিঅ্যাটমিক গ্যাস ধরো সালফার ডাইঅক্সাইড, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড কি ট্রাইঅ্যাটমিক, তাহলে এখানে বসিয়ে দাও 3 × 3। ঠিক আছে, সরি এটা 3n-6 হবে। 3 × 3 - 6 করলে কত হচ্ছে? 3r হচ্ছে, তাহলে এখানে 3r আসছে। ঠিক আছে, তা 3r যদি সিপি হয় তো সিপি কত হবে? 4r হবে। তাহলে পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কি হবে? 4/3। এবার গামাটা কি? গামাটা হচ্ছে সিপি সিভি রেশিও, এটাকে আমরা পয়জনস রেশিও বলি। ফিজিক্সেও একটা পয়জনস রেশিও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো এইটা হচ্ছে সিপি সিভি রেশিও। তো এটা সিপি সিভি কখন লাগবে? আমরা যখন অ্যাডিয়াবেটিক কন্ডিশন করবো তখন লাগবে, পরের দিন আমরা এটা বোঝাবো। তো এটা আমরা কি পাচ্ছি দেখো, সিপি সিভি মানে কি 5/2r/3/2r, তাহলে 5/3 আসছে মনো অ্যাটমিকের ক্ষেত্রে, এটা মনো অ্যাটমিক। ডায়াটমিকের ক্ষেত্রে কি হচ্ছে? 7/5, এটা ডায়াটমিক। আর ট্রায়াটমিক বা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে এটা আসছে 4/3, তবে 1.33। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার এর উপরে আমরা আরো দুটো অঙ্ক করেছিলাম, যেমন ধরো এটাও 2024-এ এসেছিল। কত সুন্দর কোশ্চেন দেখো, বলছে এরকম ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, বলছে 1 mole of an ideal gas is kept under a cylinder at a position A, এখানে ছিল। ঠিক আছে, at 18 ডিগ্রি সেলসিয়াস। বলছে ইফ দ্য পিস্টন ইজ মুভ টু বি, পিস্টনটাকে যদি বিতে নিয়ে যাওয়া যায়, and keeping the temperature constant মানে isothermal কন্ডিশনে রাখা হয়, then x লিটার অ্যাটমসফিয়ার ওয়ার্ক ডান ইজ ডান। বলো কত? দেন ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, মানে এক্সটা কত। তো কি করবো, আমরা ফর্মুলা জানি, যেহেতু আইসোথার্মাল প্রসেস রিভার্সিবল প্রসেস, তাহলে আমি -2.303 এনআরটি লগ V2/V1 করবো। তাহলে 2.303, এনটা কত? 1 মোল বলেছে, আরটা কত? যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে অঙ্কটা বের করতে বলেছে, তাহলে আমি এটাকে 0.082 না লিখে 1/12 লিখলাম। টেম্পারেচার কত বলেছে? 18 ডিগ্রি, তারপর 291 কেলভিন, লগ অফ 100/10, কারণ 10 লিটার ছিল, এটা মন দিয়ে বোঝা, এটা 10 লিটার ছিল। তারপরে যখনই তুমি পিস্টনটা সরালে 90 লিটার আরো বেড়ে গেল, তাহলে ফাইনাল ভলিউম কত হলো? 90 + 10, 100 লিটার। তাহলে লগ 100/10। তো এইগুলো সব ক্যালকুলেট করলে অ্যান্সারটা যেটা আসে সেটা হচ্ছে মাইনাস কত আসছে? -55 লিটার অ্যাটমসফিয়ার। তো সেটা দেখো এখানে আমরা লিখেছি রিভার্সাল প্রসেসে 55 এক্সট্রা ইউজ করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এরম টাইপের অঙ্ক কিন্তু দেয়। আমাকে কিন্তু জাস্ট ঠান্ডা মাথা ভাবতে হবে যে ভলিউমটা কতটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু অনেক ছেলে 90/10 করে এসছে। 90/10 হবে না, কারণ ফাইনাল ভলিউমটা দুটো যোগ করে হবে। আবার ধর 2013-তে যেই মেনে একটা কোশ্চেন এসেছিল, বলছে পিস্টন ইজ ফিল্ড উইথ 0.04 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস
and expand reversibly from 50 ml to 375 ml at constant temperature. তার মানে কি রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস কনস্ট্যান্ট টেম্পারেচার মানে অ্যাজ ইট ডাজ সো ইট অ্যাবজর্বস 208 জুল অফ হিট এত হিট ও অ্যাবজর্ব করছে তার মানে কিউটা হচ্ছে 208 জুল প্লাসে আর যেহেতু আইসোথার্মাল প্রসেস তাহলে কি হবে ডেল ইউটা জিরো হবে যেহেতু আইসোথার্মাল প্রসেস এবার জাস্ট আমি ফার্স্ট লটা অ্যাপ্লাই করবো ডাব্লুটা বার করবো দেখো কিউটা তো বলেই দিয়েছে কোশ্চেন এবার ডাব্লু কত হবে ডাব্লু হচ্ছে কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু তাহলে ডাব্লু যা বেরিয়েছে কিউ যা বেরিয়েছে তার অপোজিট সাইনটা হবে মাইনাস 208 দেখো এই অঙ্কটাতে কোনো রকম ভাবে কোনো ভলিউম কোনো কিছু কাজে লাগবে না জাস্ট তুমি হিটের রেসপেক্টে আমি ডাব্লুটা বের করে নিই তো এটা একটা কি একটু ট্রিকি কোশ্চেন মানে তুমি এবার এখানে যদি ভাবো যে 2.303 লগ ভি টু বাই ভি ওয়ান টু ওয়ান করবো তো এটা হেক্টিক হবে ঠিক আছে কারণ জুলে আমার আনতে হবে লিটার অ্যাটমসফিয়ার থেকে তার থেকে যা হিট অ্যাবজর্ব করেছে যেহেতু আইসোথার্মাল ওয়ার্কডানটা তার অপোজিট সাইন ঠিক আছে তো এইটা অবধি আমরা ওদের করেছিলাম আমি তোমাদের একটা কোশ্চেন পেপার দেখবে গ্রুপে আমার দেওয়া আছে ওইটাই আমি 10-20-25 মিনিট পরে দিচ্ছি 9:30টার সময় তো ওইটা আমরা ডিসকাস করব একটু দেখে নাও আর এটার উপর আমি একটা রেকর্ডিংও করেছি রেকর্ডিংটাও আমি দিয়ে দিচ্ছি আহ, তারপরে ওই ক্লাসটা করো 9:30টার সময় তাহলে বুঝতে পেরে যাবে আমরা জাস্ট আজকে ইন্ট্রোডাকশনটা করছি বেশি দূর আমি এগোচ্ছিও না এটা এত অবধি যেহেতু সবাইকে করেছি তোমাদেরও তাই করালাম ঠিক আছে এত অবধি সব পাঠিয়ে দেবো পুরো এটা পুরো পাঠিয়ে দেবো সেটা অসুবিধা নেই কিন্তু একটু দেখে নাও হ্যাঁ আর 9:30টার সময় ক্লাসটা আরেকবার আমি লিঙ্কটা পাঠাবো গ্রুপে সেটা কিন্তু অ্যাটেন্ড করো ঠিক আছে ওকে বাই হ্যাঁ নর্মাল ক্লাস